এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। এই বিশেষ সন্ধ্যাকালীন অনুষ্ঠান অর্থাৎ ঠিক সন্ধ্যে 7টা মানেই কিন্তু এক্সপ্রেস অনলাইন। আপনারা জানেন যে বিশেষ কিছু রাজ্যের বা জেলার বিভিন্ন পৃথিবীর পুরো বিশেষ কিছু খবর নিয়ে আমরা চলে আসি আপনাদের সঙ্গে, এবং অবশ্যই আমাদের সাথে থাকে আমাদের জেলার প্রতিনিধিরা আমাদের সাথে থাকেন। অবশ্যই এই সন্ধ্যায় আমার সাথে আছে এক্সপ্রেস নিউজের ডেস্ক ইনচার্জ বিপ্লব চ্যাটার্জি মহাশয়। আপনাকে অসংখ্য স্বাগত এক্সপ্রেস অনলাইনে। বিপ্লবদা, প্রথমেই যাবো একটু আসানসোলের দিকে চোখ রাখবো আমরা। আসানসোলে কিন্তু একটা অন্যরকম চিত্র আমরা দেখতে পারলাম আজকে, যেখানে কলকাতার সল্টলেকে আইপ্যাকের অফিস ইডির তল্লাশির অভিযানে বিরুদ্ধে আসানসোল জাতীয় সড়কে কিন্তু অবরোধ তৃণমূলের। এরকমই বিপ্লবদা একটা চিত্র দেখতে পারলাম। বিপ্লবদার সাথে সরাসরি যাবো। বিপ্লবদা, আসানসোলে কিন্তু অবরোধ করেছে এই আইপ্যাক নিয়ে, পুরো রাজ্য কিন্তু আজকে উত্তাল হয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি, চিত্র কিন্তু স্পষ্ট। কি বলবেন এই বিষয়ে? একদম, তোমাকে একটা কথা বলি, সবচেয়ে বড় কথা আজকে এই যে আজকে যে রাজ্য জুড়ে, শুধু আসানসোল নয়, যেহেতু আমরা পশ্চিম বর্ধমান থেকে আমাদের সম্প্রচারের জায়গাটা রয়েছে সারা বাংলায়, সে জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে এটা বলতেই পারি যে আজকে মুখ্যমন্ত্রী নিজে একদম ঘটনাস্থল থেকে, যে সল্টলেকের আইপ্যাকের অফিস থেকে বেরিয়েই তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার সাথে সাথে তিনি সেখান থেকেই ঘোষণা করেন যে আজ বিকেল 4টে থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে সর্বস্তরে তার দল অর্থাৎ তৃণমূল, জাতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের হবে। মুখ্যমন্ত্রীর কথা বলতে যত না দেরি হয়েছে, তার থেকে দ্রুত ছড়িয়ে পড়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। শিল্পাঞ্চল আসানসোলের ছবিটা আমরা যেটা দেখলাম, সেটা যে শিল্পাঞ্চল আসানসোলের একদম যদি বলে জাতীয় সড়ক টায়ার জ্বালিয়ে এই বিক্ষোভের ছবি দেখা গেল, প্রতিবাদ। এই প্রতিবাদ দেখা গেল রাজ্যের অন্যান্য প্রান্ত, যে সমস্ত ছবি উঠেছে সেখানেও দেখা গেছে। মালদারও একই ছবি, কিন্তু মালদা থেকে আজকে মালদায় জানো অভিষেক ব্যানার্জি ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রতিনিধি, একদম দায়িত্ব নিয়ে বলছি, আমাদের প্রতিনিধি শানুই ইসলাম সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইপ্যাক নিয়ে তার প্রতিক্রিয়া জানতে চেয়েছিল। সবটাই দেখাবো, তবে প্রথমে আসানসোলের প্রতিবেদনটাকে দেখুন। কলকাতার সল্টলেক আইপ্যাকের অফিসে ইডির তল্লাশির অভিযানের বিরুদ্ধে আসানসোল জাতীয় সড়ক অবরোধ তৃণমূলের। বৃহস্পতিবার দুপুরে কুলটির 19 নম্বর জাতীয় সড়কের শবনপুরের বামনা মোড়ের পথ অবরোধ করে বিক্ষোভ। সবাই জানেন কিভাবে ইডি আমাদের যিনি স্ট্র্যাটেজিস্ট তার বাড়িতে গেছে এবং আমাদের দলীয় যে সমস্ত তথ্য এবং দলীয় যে সমস্ত ডকুমেন্টেশন সেটা হাতিয়ে নেবার চেষ্টা করেছে। তারই বিরুদ্ধে এটি একটি ইলিগাল কাজ, আনএথিক্যাল কাজ, তারই বিরুদ্ধে আজ আমরা প্রতিবাদ স্বরূপ পথে নেমেছি। আমরা রাস্তা অবরোধ করেছি, আমাদের বিক্ষোভটাকে দিল্লি পর্যন্ত, এই রোডটা কলকাতা থেকে দিল্লি পর্যন্ত যায়। আমরা এই রাস্তা আজকে অবরোধ করেছি যে তারা যদি আমাদেরকে আক্রমণ করে, তারা যদি বাংলার মানুষ এবং তৃণমূল কংগ্রেসকে আনএথিক্যালি আক্রমণ করে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা চুপ বসে থাকবে না, আমরা রাস্তায় নামবো, বিরোধ করব। আমরা সড়ক সে সংসদ তক এই লড়াই সেটা আমরা চালিয়ে যাব। 19 নম্বর জাতীয় সড়কের শবনপুরের বামনা মোড়ে টায়ার জ্বালিয়ে দীর্ঘ সময় অবরোধ চলে, সাময়িক যান চলাচল ব্যাহত হয়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, আসানসোল। লড়াই কিন্তু চলবে, এরকমই একটি আমরা সেরকম বক্তব্য পেলাম, কিন্তু তাছাড়াও দেখলাম যে রাস্তার মধ্যে কিন্তু টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। এর ফলে সাধারণভাবে এসে যান চলাচল কিন্তু একটু সম্মুখীন কিন্তু হতে হয়েছে সেখানকার সাধারণ মানুষদের। কি বলবেন বিরোধী বিষয়ে আপনি? দেখো, ছবিটা তো একদম পরিষ্কার, যেটা হচ্ছে তুমি এটা তোমার কাছে এটা কেন মানে তুমি যদি দেখো এই মুহূর্তে, যদি দেখো যেটা হচ্ছে যে কেন তোমার প্রশ্ন আসতে পারে যে এমন কি ঘটলো যে রাজ্য জুড়ে
একদম তুলকালাম কাণ্ড, হই হই কাণ্ড। তোমাকে একটা কথা বলে দিই যে মমতা ব্যানার্জি যে দিক ধরে এগোচ্ছে রাজনীতির, বাংলার রাজনীতির যে প্রেক্ষাপটে মমতা ব্যানার্জি এগোচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে মনে হচ্ছে যে বাংলার যে একটা উজ্জ্বল একটা দিক ছিল রাজনীতি ক্ষেত্রে বলো, শিক্ষা সংস্কৃতি সব ক্ষেত্রে বলো, সেই জায়গায় কোথাও গিয়ে সর্বভারতীয় স্তরে মান কিন্তু আমাদের একদম তলানিতে গিয়ে ঠেকছে। কারণটা কি? ইডির কাজটা কি? ইডির কাজ হচ্ছে তোমার আর্থিক লেনদেনে যদি কোনো গন্ডগোল থাকে সেটাই। আজকের যে ঘটনাটা সেটা হচ্ছে আজ থেকে 2.5 বছর আগের ঘটনা। আজ থেকে 2.5 বছর আগে একটা কয়লা কেলেঙ্কারির বিষয়ে তদন্তের ক্ষেত্রে তোমার মনে আছে হয়তো অনুপ মাঝি, একদমই অনুপ মাঝি, সেই সময় অনুপ মাঝিকে নিয়ে অনুপ মাঝি পালিয়ে যায়, তাকে ধরে নিয়ে আসা হয়, লালা এর মধ্যে জড়িয়ে পড়ে। যখন এই সমস্ত কেসগুলো হচ্ছে সেই সময় নাম উঠে আসে প্রদীপ জৈনের নাম, অদ্ভুতভাবে প্রদীপ জৈনের নাম উঠে আসে। সেই 2.5 বছরের কেসের পুনরাবৃত্তি ইডির কোথাও গিয়ে মনে হয়েছে অনুপ জৈনকে ধরার পর, তাকে জিজ্ঞাসাবাদ করার পর, দীর্ঘ পুলিশের পর যখন মনে হয়েছে যে তাদের তদন্তে বা কোথাও গাফিলতি রয়েছে, সেটার জন্য আজকে ইডি গিয়েছিল, যেটা ইডির পক্ষ থেকে যেটা জানা গেছে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই আইপ্যাক সূত্র, তুই বলো আইপ্যাকটা কি? আইপ্যাক হচ্ছে প্রশান্ত কিশোর প্রথমভাবে এই সূচনা করেছিল তৃণমূল কংগ্রেসের নেপথ্য নায়ক হিসাবে, যে রাজনৈতিক প্রচার কি হবে, নির্বাচনের প্রচার কি হবে, তার দৃষ্টিভঙ্গি কি থাকবে, কিভাবে পুরো রাজনৈতিক ঘোড়াটা তৈরি হবে, নির্বাচনের আগে লড়াইয়ের ভূমিকা কি থাকবে, তার ফ্লেক্সের ডিজাইন কি হবে থাকবে, তার বার্তা কি থাকবে, সমস্ত কিছু ঠিক করে দেওয়ার একটা দায়িত্ব নেওয়া হয়েছিল। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আইপ্যাক, প্রশান্ত কিশোর রাজনীতিতে নামার পরেই আইপ্যাক থেকে তিনি চলে যান, তার চুক্তির মেয়াদও শেষ হয়ে যায়। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে কিন্তু যেইখানে দাঁড়িয়ে এই এই যাকে দায়িত্ব দেওয়া হলো জৈনকে, তিনি এর সিও হয়ে গেলেন। আচ্ছা, এবার মজার বিষয় হচ্ছে কাকে সিও করা হলো? সিও করা হলো এমন একজনকে যিনি অলরেডি একটি দুর্নীতির সঙ্গে যুক্ত, কয়লা কেলেঙ্কারির সঙ্গে তার নামের যোগ রয়েছে। এবার এই আইপ্যাকের কাজটা কি? আইপ্যাক কি করে? আইপ্যাকের কাছে এমন কিছু নথি আছে, কারণ আইপ্যাক সারা রাজ্য জুড়ে বিভিন্ন নেতাদের গতিবিধি, তাদের সাদা কালো দিক সবটাই তাদের কাছে নথিবদ্ধ রয়েছে। এবং আইপ্যাকের প্রত্যেক জেলায় তুমি যদি বলো, প্রত্যেক জেলায় তাদের নিজস্ব একটা প্রতিনিধি রয়েছে। একদমই। এবং এই আইপ্যাকের কাছে এই তথ্যগুলো থাকে, যে তথ্যগুলো বিধায়কের কালাচিট্টা, সেইগুলো নথিভুক্ত হয় তাদের। সেখান থেকেই এই আইপ্যাকের অফিস থেকেই পুরোটা অপারেট হয়। জানে এক সময় কোনো এক কাউন্সিলর বলেছিল দুঃখ করে, কিছু করার নেই, কারণ আমাদের অ্যাকাউন্টের উপর নজর রাখছে এক তো ইডি, তার উপর আইপ্যাক, সুতরাং দল নজর রাখছে, পরোক্ষে দলের হচ্ছে নজরদারির একটা বলা যেতে পারে আইপ্যাক। কিন্তু ইডি আজকে যে কেসে গেছিল, যেটা ইডি বলছে যে তারা গেছিল 2.5 বছর আগের যে এই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে অদ্ভুতভাবে তুমি ঘটনাটা দেখো। সকালবেলা যখন এই ঘটনা ঘটে, সকালবেলা যখন এখানে প্রথম গিয়ে যখন ঢুকে যায় আর কি ইডির লোকজন, যখন তার 8 ঘন্টাও হয়নি, এখন তুরন্ত এই 8 ঘন্টার মধ্যে ঢুকে যান পুলিশ কমিশনার, ঢুকে যান, মানে তুমি যদি বলো যে সেই তার মধ্যে মমতা ব্যানার্জি ঢুকে যান, ঢুকে গিয়ে একদম কোথায় তার ঘর, মানে অ্যাকচুয়ালি তো প্রতীক জৈনের ঘরটা তো মমতা ব্যানার্জি জানেন না, কিন্তু একদম নিচ থেকে জানলো কোথায় তার ঘর। আমার কথা হচ্ছে অফিস তো যদি বলো, তুমি যদি তোমার প্রশ্ন হতে পারে যে প্রতীক জৈনের অফিস তো সল্টলেক সেক্টর 5-এ, তার বাড়িতে ইডি হানা দিচ্ছে, সেইখানে কেন যাবে? তাই তো একদম এই প্রশ্নটাই আজকের বাংলার মানুষের একটাই প্রশ্ন, যে প্রতীক জৈনের বাড়িতে গেছে ইডি তো সল্টলেকের অফিসে গেছে, তার জন্য ঠিক আছে, কিন্তু প্রতীক জৈনের বাড়িতে মুখ্যমন্ত্রী চলে গেল, এবং তুমি ভাবতে পারছো রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতীক জৈনের বাড়িতে চলে গেলেন, এবং তিনি গিয়ে সেখান থেকে একটি ফাইল বার করে নিয়ে আসলেন,
একটি সবুজ রঙের ফাইল এবং হার্ড ডিস্ক নিয়ে আসলেন, একটা মোবাইলও হাতে করে নিয়ে আসলেন, এবং তিনি এক জনসমক্ষে বলতে চাইলেন এই যে একজন মুখ্যমন্ত্রী গিয়ে একজন যেখানে ইডি আধিকারিকরা তল্লাশি করছে, তিনি বলছেন ইডি সেটা হামলা করছে। তুমি দেখো মুখ্যমন্ত্রী কি বললো, একবার আমরা দর্শককে শোনাতে চাইবো কি বললো ওখান থেকে, একবার আমরা সেটা শোনাবো। মুখ্যমন্ত্রী সবুজ ফাইল হাতে নিয়ে যে কথাটা বলছে একবার দর্শকরা শুনুন। The candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and is taking away all my party documents? If I raid the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side the SIR case, they are deleting all the names of the Bengal people. More than 2 crore people, 1.5 crore people are being called, 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only. And because of election, they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया because I rang up Pratik because he is the in charge of my party. So my hard disk, see, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5, I am going there also. বাবুন সত্যি তুমি দেখলে ছবিটা, সবুজ ফাইল, আর সেই সবুজ ফাইল একটা হার্ড ডিস্ক তিনি নিয়ে সেখান থেকে বলে ইডি আধিকারিকদের থেকে কেড়ে নিয়ে এসছে, এবং এইখানেই থাকেনি, সেখান থেকে তিনি ঘোষণা করে দেয়। তুমি সবচেয়ে বড় কথা, একজন মুখ্যমন্ত্রী, আমি এখানে সাংবাদিক হিসাবে সমালোচনা করছি, আমি কোনো বিরোধী নেতা হিসাবে সমালোচনা করছি না, কারণ এই বাংলা আমারও বাংলা, এই বাংলার সংস্কৃতি, এই বাংলার যা কিছু ধারক বাহকের একটা দায়িত্ব আমার মধ্যে পড়ে, আমি একজন সাংবাদিক হিসাবে। তিনি এখান থেকে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে ন্যাস্টি বলছে, মানে রাজনৈতিক প্রেক্ষাপটটা কতটা মানে নিচে নেমে গেছে, এটা অত্যন্ত বিচলিত করছে, বিচলিত করছে আগামী প্রজন্মের জন্য। যে আজকে যদি একজন মুখ্যমন্ত্রীর মুখের ভাষা এরকম হতে পারে, একদম দায়িত্ব নিয়ে একজন সাংবাদিক হিসাবে বলছি যে এটা কিন্তু আতঙ্কের জায়গা, যে আগামী দিনে বাংলার রাজনৈতিক পরিবেশ কি হতে পারে, আশঙ্কা এবং আতঙ্কিত এই জায়গায় দাঁড়িয়ে বলছি। আপনাদের আরও একটা ছবি অন্তত দেখায় যে এই ঘটনা যখন ঘটছে, যখন ইডি ভেতরে তল্লাশি চালাচ্ছেন, সেই সময় মুখ্যমন্ত্রী ঢোকার ছবিটা আপনাদের একবার দেখাবার ভীষণ দরকার ছিল। দেখুন মুখ্যমন্ত্রী ঢুকছে এবং এই সময় জিজ্ঞাসা করছে মুখ্যমন্ত্রী কোথায় বাড়ি, জয়েনের বাড়িটা কোথায়। এটা সেই ছবি আপনাদের দেখাই, সেই ঢোকার ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। একদম গাড়ি থেকে নেমে তিনি একদম মানে উদ্দেশ্যটা কি, দিদি দিদি কি বলবেন, দিদি কি বলবেন, দিদি কি বলবেন, দিদি দিদি কি বলবেন, দিদি দিদি কি বলবেন, দিদি কি বলবেন, দিদি একদম দিদি কি বলবেন, দিদি বলার কিছু নেই, তিনি বললেন প্রতীক জৈনের বাড়িটা কোথায়। ঠিক এরপরেই মুখ্যমন্ত্রী ভেতরে চলে যান, বেশিক্ষণ লাগেনি, বেশি সময়ও নেননি, একদম পুলিশ আধিকারিকরা একদম যদি বলা যায় দ্রুত তার সঙ্গে গিয়ে সমস্ত মানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। একদম মনোজ ভার্মা ছিলেন সঙ্গে, আজকে সারাদিন তিনি ছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা দেখলাম, বাংলার মানুষ সর্বভারতীয় স্তরে আজকে এটা নিয়ে আলোচনা হয়েছে
বিভিন্ন স্তরে আলোচনা হয়েছে এবং ভীষণভাবে রূঢ়ভাবে সর্বভারতীয় স্তরে বাংলার মুখ্যমন্ত্রীর এই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। আর প্রশ্ন তুলেছেন আমাদের প্রতিনিধি, যদি বলা যায় তাহলে মালদার শানু ইসলাম। আজকে সেখানে মালদায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, সে লাইভ আমরা সারাদিন দেখিয়েছি। সেইখানে আমাদের প্রতিনিধি শানু ইসলাম কিন্তু আজকে প্রশ্ন তুলেছিল এই নিয়ে। দেখুন একবার প্রতিবেদনটা দেখুন। সুকান্ত সরকার, দাদা আইপ্যাক অফিসে হানা, দাদা আইপ্যাক অফিসে হানা, অভিষেক দা প্রেস কর্নার আসতে হবে, দাদা প্রেস কর্নার মালদা। একদম তার দাবি ছিল দাদা প্রেস কর্নারটা যান, দাদা আইপ্যাক নিয়ে আপনার মতামতটা জানান। আমরা একবার শানুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো, যদি কোনোভাবে শানুর সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি। তাহলে আজকে মালদা, মানে যদি বলা হয় মালদা উত্তরবঙ্গের, আজকে যেহেতু সেইখানে গিয়েছিলেন, মানে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়েছিলেন। আজকে সারাদিন তিনি পরিযায়ী শ্রমিকদের সঙ্গে থেকেছেন, তাদের কথা শুনেছেন, তাদের বুকফাটা আর্তনাদ শুনেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই ঘটনার পর যদি বলা যায়, এই আজকে সারাদিন ধরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পর মালদার সার্বিক পরিস্থিতি কি, এটা জানার জন্য আমি চাইবো আমাদের মালদার প্রতিনিধির সঙ্গে কথা বলতে। তবে হ্যাঁ, এটা আপনাদের জানিয়ে রাখি যে সারাদিন আজকে মালদার প্রতিনিধি যিনি আমাদের ছিলেন, তিনি কিন্তু একদম সরাসরি একদম অভিষেকের মঞ্চে ছিলেন, সেখানে নজর রাখছিলেন। কারণ সবচাইতে একটা বড় অংশের পরিযায়ী শ্রমিক যদি বলা যায়, তাহলে কিন্তু মালদা থেকেই এ রাজ্যের বাইরে কাজ করতে যায়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা সেই মালদার ছবি দেখো অভিষেকের এই সাথে, সেখানে দাঁড়িয়ে আজকে মালদার এই সভা থেকে কি বলেছিল, বা মালদার এই মুহূর্তে রাজনৈতিক চাপানুতোর কি। হ্যাঁ, একদম শানু এই মুহূর্তে বোধহয় আমাদের সঙ্গে রয়েছে মালদা থেকে। শানু, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। শানু, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদায় ছিলেন, আর আজকে সারা কলকাতা জুড়ে উন্মাদনা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আইপ্যাক। তোমার জেলায় যেহেতু যুবরাজ ছিল, তার সার্বিক ছবিটা কি উঠে এসেছিল যদি একটু পড়ো। একদমই বিপ্লবদা, তোমাকে প্রথমে জানিয়ে রাখবো যে পরিযায়ী শ্রমিক ইস্যুকে সামনে রেখে বৃহস্পতিবার মালদা জেলার সভা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং পুরাতন মালদার জলঙ্গি ময়দানে আয়োজিত এই সভায় কিন্তু উপস্থিত ছিলেন পরিযায়ী শ্রমিকরা। এই যে বাংলাভাষী হওয়ায় যে হেনস্থার শিকার হতে হয়েছিল পরিযায়ী শ্রমিকদের, সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের নিয়েই কিন্তু এই জনসভা রয়েছিল জলঙ্গি মাঠে। আর সেই সভাতে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলেন, তাদের অভাব অভিযোগ শোনেন এবং তাদেরকে আশ্বাস দেন যে রাজ্য সরকার অর্থাৎ রাজ্যের শাসক দল তাদের পাশে রয়েছে এবং তাদের সমস্ত সরকারি সুযোগ সুবিধা কিন্তু যা দেওয়া বাকি রয়েছে সমস্ত কিন্তু দেওয়া হবে। এবং দেখো, তারপরে দুপুরে কিন্তু তিনি মধ্যাহ্ন ভোজন করেন। তবে এই সভা চলাকালীনই হঠাৎই কলকাতায় ইন্ডিয়ান অ্যাকশন যে পলিটিক্যাল কমিটি রয়েছে অর্থাৎ আইপ্যাক, তাদের অফিসে হানা দেয় ইডি। আর দেখো, জানা যায় যে আইপ্যাকের গুরুত্বপূর্ণ সাংগঠনিক যে দায়িত্বে রয়েছেন প্রতীক জৈন, তারও বাড়িতে কিন্তু ইডি হানা দেয় এবং ইডি গোটা তল্লাশি শুরু করে। আর দেখো, সেই সময়ই কিন্তু হঠাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আইপ্যাক অফিসে পৌঁছে গিয়ে ভেতরে ঢুকেন এবং ইডির কাছ থেকে কিন্তু দুটো ফাইল কিন্তু তিনি নিয়ে বেরিয়ে যান। আর দেখো, তারপরে বেরিয়ে এসে তিনি যেটা অভিযোগ করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে, যে কেন্দ্রের যে সরকার রয়েছে অর্থাৎ বিজেপি সরকার ইডিকে দিয়ে রাজ্য সরকারকে বারবার হেনস্থা করার চেষ্টা করছে আর চক্রান্ত করে যে আইপ্যাকের যে সমস্ত নথিপত্র ছিল সেই সমস্ত নথিপত্র নিয়ে নিয়েছে এবং যে ডেটা ছিল সেই ডেটাও কিন্তু চুরি করেছে। আর দেখো, মুখ্যমন্ত্রী এই নিয়ে কিন্তু তিনি ইতিমধ্যেই যে কলকাতার যে বিভিন্ন থানা রয়েছে সেই থানায় কিন্তু ইডির বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন, এমনটাই কিন্তু সূত্র থেকে আমরা খবর পাচ্ছি। তবে এই যে মুখ্যমন্ত্রী হঠাৎ যেইভাবে আইপ্যাক অফিসে ঢুকে ইডির কাছ থেকে ফাইল নিয়ে চলে আসলেন, এই ঘটনা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গেছে। আর যে বিজেপি সরকার রয়েছে অর্থাৎ
মালদা জেলা বিজেপি নেতৃত্ব এবং অন্যান্য জেলার বিজেপি নেতৃত্ব তারা অভিযোগ করছেন যে এইভাবে যেভাবে মুখ্যমন্ত্রী হঠাৎ ইডির কাছ থেকে ফাইল নিয়ে এসেছেন, এইভাবে একজন মুখ্যমন্ত্রী করতে পারেন না। ইডির কাজে বাধা দিয়েছেন মুখ্যমন্ত্রী, এটা ঠিক নয়। দেখো, এই ঘটনায় কিন্তু ইডিও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হাইকোর্টে দ্বারস্থ হবেন, এমনটাই কিন্তু সূত্র থেকে আমরা খবর পাচ্ছি। তুমি যখন সবাই একদম সবার কাছাকাছি যখন ছিলে, আজকে সারাদিন তুমি ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাক্ষেত্রে, সেখানে দাঁড়িয়ে তোমার প্রশ্নটা কি ছিল? অভিষেকের মুখোমুখি একদম আমাদের লোগো নিয়ে তোমাকে প্রশ্ন করতে দেখা গেছে, কি প্রশ্ন করেছিলে যে তোমার প্রশ্নের উত্তর দিল না? একদমই, দেখো, সভা শেষে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাচ্ছিলেন তখন আমরা প্রশ্ন করি যে হাইটেক অফিসে ইডি থানা দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি কিন্তু কোনো প্রতিক্রিয়া দেননি। এই মুহূর্তে মালদা জেলায় এটা সত্যি প্রতিক্রিয়া দেওয়া যায়নি, তোমাকে স্যালুট দিয়েছে প্রশ্নটা করার জন্য অবশ্যই। তবে আমার খুব জানতে ইচ্ছা করছে যে এই ঘটনার পর মুখ্যমন্ত্রী যখন বিকেল 4টে থেকে প্রতিবাদ বিক্ষোভের আহ্বান জানায়, মালদায় সেই জায়গায় কোথায় কোথায় বিক্ষোভ হয়েছে বিচ্ছিন্নভাবে? একদমই, জেলা তৃণমূল নেতৃত্ব, মালদা জেলা তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লকে কিন্তু বিক্ষোভ করছে। আর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, এই যে ঘটনা, এই ঘটনা নিয়ে কিন্তু মালদা জেলা বিজেপি নেতৃত্ব কড়া ভাষায় কিন্তু আক্রমণ করেছে। পরিযায়ী শ্রমিক ইস্যুকে তৃণমূলের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে, এমনটা অভিযোগ করেছে। আর বাংলার শ্রমিকরা কাজের অভাবে ভিন রাজ্যে যেতে বাধ্য হচ্ছে। আর দেখো, পাশাপাশি এই যে ইডির হানা, এই ইডির হানাতে যে মুখ্যমন্ত্রী বাধা দিয়েছে তা নিয়ে কিন্তু বিজেপি নেতৃত্ব বলেছে যে একজন মুখ্যমন্ত্রী এইভাবে করতে পারেন না, এর নিন্দা জানাচ্ছি আমরা। এই ঘটনায় আমরাও কিন্তু প্রতিবাদ করব। আর দেখো, এই ঘটনা নিয়ে কিন্তু এখন বর্তমানে রাজ্য রাজনীতি তোলপাড়। আর এদিকে মালদায় সভাস্থল, এই বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রশ্ন যখন আমরা করলাম যে হাইটেক অফিসে ইডির হানা, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তিনি কোনো প্রতিক্রিয়া দেননি আমাদের। অসংখ্য ধন্যবাদ শানু তোমাকে। একদম, তুমি দেখো, সরাসরি প্রশ্ন একটাই ছিল, আইপ্যাক এসছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এবং প্রশান্ত কিশোরকে নিয়ে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম দিকে মমতার আপত্তি থাকলেও পরক্ষেত্রে মমতা এটার আপত্তি করেনি। কিন্তু আজকে যখন আমাদের প্রতিনিধি প্রশ্ন করে তখন কিন্তু অভিষেকবাবু তার সদুত্তর দেননি, অর্থাৎ তিনি সময় নিয়েছেন, পরিস্থিতির সময় নিয়েছেন। অনেক রাজনীতির ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক পাকাপোক্ত, এটা বলা যেতেই পারে, হটকারিতা অনেক কম। তবে মানে এই জায়গায় দাঁড়িয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ, আপনাদের বলি, প্রথমটা তো হলো কলকাতার প্রতীক জৈনের বাড়ির কাণ্ড। সেখান থেকেই মমতা ঘোষণা করেন আমি যাচ্ছি সল্টলেকের আইপ্যাকের অফিসে, সেখানেও ইডির অফিস। ইডি আজকে একাধিক জায়গায় এইভাবে হানা দিয়েছে, পোস্তাতেও ইডির হানা ছিল। আচ্ছা, ইডির এই অভিযানকে হানা বলছেন কারা আমি জানি না, আমরা বলছি সেই হানা শব্দটা ব্যবহার করছি, ইডির হানা। তো কিন্তু ইডি কোথায় অভিযান করে, তার তো একটা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে করে। আজকে কিন্তু সেটাই দেখলাম। যখন সল্টলেক অফিসে পৌঁছান, তার আগে আপনাদের জানিয়ে রাখি, সল্টলেক অফিসে মমতা ব্যানার্জি ঢোকার আগে সেখানে কিন্তু কৃষ্ণা দেবী তার আগেই ঢুকে যান। কৃষ্ণা দেবী নাকি সেখানে ওই উন্নয়নের পাঁচালী নিয়ে পাশেই কোথাও একটি অনুষ্ঠান করছিলেন। সেখান থেকে বলল আমরা প্রায়ই আসি ইডির অফিসে, এই আইপ্যাকের অফিসে, তাই আমরা এসছি। সাংবাদিকদের মুখোমুখি বারবার সাংবাদিকরা তাকে যখন প্রশ্ন করছেন আজকে হঠাৎ কেন এলেন, আপনাদের কি মমতা ব্যানার্জি আসতে বলেছেন, কোনো কথা না বলে একটা কথাই বললেন যে আমরা মাঝে মাঝেই এখানে আসি, আইপ্যাকের অফিসে আসি, এটা আমাদের অফিস। আমরা ঠিক বুঝতে পারলাম না আসলে দলটা তৃণমূল না আইপ্যাক, কোনটা, না আইপ্যাক তৃণমূল একটা সংগঠিত দল। যাক, সে প্রশ্ন তো আপনাদের কাছে রইল। আর আপনাদের কাছে একটা কথা রইল যে আপনারা না সরাসরি আজকের এই অনুষ্ঠানে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি এইভাবে তিনি তো আমার আপনার সবার মুখ্যমন্ত্রী, সব দলের মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের সমস্ত মানুষের মুখ্যমন্ত্রী, তা তিনি কি পারেন এইভাবে ইডির মতো একটি অভিযানে গিয়ে সেখান থেকে লুট করে নিয়ে আসা, আমি বলবো লুট কেড়ে নিয়ে আসা ফাইল এইভাবে কি কেড়ে নিয়ে আসতে পারে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভীষণ প্রয়োজন, কারণ আমরা শুনতে চাই আপনারা কি বলছেন। তবে এই জায়গায় দাঁড়িয়ে আমি যেটা বলবো, তার পরবর্তীকালে সেখান থেকে মমতা ব্যানার্জির যেটা দেখা যায়,
সল্টলেক অফিসে আইপ্যাকে যাওয়ার পর সেখানেও মমতা ব্যানার্জি ঢুকে যান, ঢুকে গিয়ে সেখান থেকে মমতা ব্যানার্জি একদম বেশ কিছু ফাইল কাগজ তার গাড়িতে তোলেন। গাড়ির নাম্বারটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, 555। তো সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি তার গাড়িতে তোলে, সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে ফেব্রুয়ারি 2022-এর একটা খাম, যেটা নিয়ে বারবার সমালোচনা। কি আছে এত কাগজ আইপ্যাকের অফিসে? মমতা ব্যানার্জিরা যেটা বলছেন, যেটা যে এর মধ্যে প্রচুর প্রার্থী তালিকা রয়েছে, পরিকল্পনা রয়েছে, আগামী দিনে কি হবে না হবে তার পরিকল্পনা, এইসব পরিকল্পনা বিজেপির কাছে ফাঁস হয়ে যাবে। একদমই একদমই। তো- তবে বলো। তবে বিপ্লব দা, আপনি যেটা বলছেন সেই প্রসঙ্গে একটা কথা আমি বলছি, যে যেরকমটা দেখলাম আজকে, তো এই আইপ্যাক অর্থাৎ এই ইডির হানা নিয়ে তো উত্তপ্ত পুরো রাজ্য। কিন্তু আমরা প্রথমে সেই চিত্র দেখলাম, আসানসোলে আমরা সেই চিত্র দেখলাম, এরপরে আমরা দেখলাম যে আমরা কিন্তু মালদাতেও সেরকম একটি চিত্র দেখলাম, কিন্তু দক্ষিণ 24 পরগনাতেও সেরকম একটি চিত্র হয়েছে। বিপ্লব দা, এই বিষয়ে আপনি কি বলবেন? দক্ষিণ 24 পরগনার চিত্র। দক্ষিণ 24 পরগনা দেখো, ক্যানিংয়ের বিধায়ক, আমি তোমাকে বলে দিই, ক্যানিংয়ের বিধায়ক তিনি পরেশ রাম। আজকে এই মমতা ব্যানার্জি যখন এটা ঘোষণা করেন, সল্টলেক আইপ্যাকের অফিস থেকে যখন ঘোষণা করেন, তখন যে 4টের পর থেকে যেন মিছিল, প্রতিবাদ মিছিল হয়, সেই রকমভাবেই দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে পরেশ রাম বিধায়ক তিনি সরাসরি সমস্ত সমর্থকদের নিয়ে একটা বিরাট বড় মিছিল করেন এবং একটি সভা মঞ্চ করেন। সেখান থেকে তিনি এমনও ঘোষণা, উত্তপ্ত হয়ে এমনও ঘোষণা করে যে রাজ্যের সমস্ত বিজেপি পার্টি অফিস ভেঙে দেওয়া হোক, গুড়িয়ে দেওয়া হোক। এটা এই ঘোষণাটা করার পরে আমাদের প্রতিনিধি যখন তাকে বলে আপনি এই ধরনের কথা বলেছেন, তখন তিনি বলেন হ্যাঁ বলেছি, কিন্তু আমরা চাই না প্রতিহিংসার রাজনীতি করতে। আমরা কি প্রতিবেদনটা একবার দক্ষিণ 24 পরগনা দেখে নেব। দক্ষিণ 24 পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরেশ রাম দাসের নেতৃত্বে এক বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতিতে কার্যত জনজোয়ারের সৃষ্টি হয়। মিছিল শেষে ক্যানিং বাস স্ট্যান্ডে এক পথসভার আয়োজন করা হয়। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম অভিযোগ করেন, নির্বাচন এলেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের আনাগোনা বেড়ে যায়। শুধু তাই নয়, ইডি ও সিবিআই এর মতো কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়। আর সেই অভিযোগে বিজেপি বিভাজনের রাজনীতি করে, হিন্দু মুসলিম ও জাতপাতের মধ্যে বিভেদ তৈরি করতে চায় এবং সাম্প্রদায়িক অস্থিরতার বাতাবরণ সৃষ্টি করে। দেখুন, আমরা মনে করি যে সব দল প্রত্যেকটা মানুষের করার অধিকার আছে, কিন্তু আমরা মনে করলে কেন বলেছি যে বিজেপির পার্টি অফিস কালকে আমরা ধূলিসাৎ করে দিতে পারি সারা রাজ্য, সারা পশ্চিমবঙ্গে ব্যাপী। কারণ যেভাবে তারা একনায়কতন্ত্র করছে, যেভাবে তারা তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে দামানোর চেষ্টা করছে, একটা সহ্যের সীমা থাকে, সেই সহ্যের সীমা পার হচ্ছে। আমরা একটা সময় দেখব, তার পরবর্তীকালে যা যা স্টেপ আছে দলের নির্দেশ মতো আমরা। তিনি আরও বলেন, বারবার বাংলা ভাষা, বাঙালি ও বাংলার মনীষীদের অপমান করে, তারা বাংলাকে আদৌ ভালোবাসতে পারে না। এ কথা রাজ্যের মানুষ বুঝে গিয়েছেন। 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি চূর্ণ বিচূর্ণ হবে বুঝতে পেরেই তারা ভয় পেয়ে কেন্দ্রীয় সংস্থাকে হাতিয়ার করছে বলে মন্তব্য করেন তিনি। যদিও বক্তব্যের এক পর্যায়ে তিনি কড়া ভাষায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন, তবুও তিনি স্পষ্ট করে বলেন যে তৃণমূল কংগ্রেস হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। শেষ পর্যন্ত তিনি বলেন 2026 সালে বাংলার মানুষ গণতান্ত্রিকভাবে বিজেপিকেই রাজ্য থেকে পরাস্ত করবেন। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। অনেক মানুষের ভিড় দেখতে পারলাম দক্ষিণ 24 পরগনায়, অবশ্য বিক্ষোভ, কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়ার একটা কিন্তু হুঙ্কার আমরা শুনতে পারলাম, এবং সেটা কিন্তু খুব স্পষ্ট। বিপ্লব দা, কি বলবেন এই বিষয়ে আপনি? দেখো, আজকে প্রায় মানে যদি বলা যায় যে 10 জায়গায় ইডির এরকম ছিল, কিন্তু যেটা ছিল প্রতীক যে কর্ণধার আর কি, আইপ্যাকের যিনি কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে সকালবেলা থেকেই কিন্তু ইডির তল্লাশি শুরু করেন। এবং যেটা জানা যাচ্ছে, আমার কাছে যে খবরটা আছে, যে বিকেল 3টে পর্যন্ত সেখানে আধিকারিকরা ছিলেন, এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর মানে তুমি যদি বলো যে প্রতীক জৈনের স্ত্রী শেক্সপিয়ার সরণিতে গিয়ে থানায় ইডির বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করেছেন, এবং তাদের বাড়ি থেকে নাকি অনেক নথি চুরি করে নিয়ে গেছেন। ঠিক আছে, এবার তুমি এটা ভাবো
এরপর অবশ্যই এই নিয়ে কথা শুনবো, কারণ এই আপডেটটা আসলো বলে তোমাকে জানাই। এই মধ্যে শুনে যাবো সরাসরি দক্ষিণ 24 পরগনায়, যেটা বলছিলাম পরেশ রামকে নিয়ে। রেবতী, শুনতে পাচ্ছ তুমি? রেবতী, এক্সপ্রেস অনলাইনে তোমাকে স্বাগত। যেটা বলার রেবতী, আজকে পরেশ রাম মিছিল করলেন। অবশ্যই মমতা ব্যানার্জির যেহেতু দলটা তিনি করেন, টিএমসি দলটা তিনি করেন, আজকে বার্তাই ছিল বিকাল থেকে প্রতিবাদ মিছিল হবে। আমাকে একটা কথা বলো, পরেশ রাম যে কথা মঞ্চে দাঁড়িয়ে বললেন, সার্বিকভাবে কি রিপোর্টটা আছে, আর পরেশ রামের কথা কি বলেছেন তোমাদের? দেখো, তোমাকে সার্বিকভাবে যে রিপোর্টটা সেটা জানাতে চাই। যেটা পরেশ রাম যেটা হুমকি দিয়েছেন যে বিজেপি যে সমস্ত সাংগঠনিক যে সমস্ত প্রতিষ্ঠানগুলি আছে, অর্থাৎ পার্টি অফিস, সেগুলোকে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দেবে। এই কারণেই তিনি উক্তিটা করেছেন। কারণ বেশ আজকে আজকে সকাল থেকে বেশ কয়েকটি জায়গায়, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, মূলত দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, অন্যান্য জায়গায় বিশেষ করে ইডির হানা দিয়েছে। ইডির হানার ফলেই কিন্তু এই বক্তব্যটা উঠে এসেছে। তোমাকে আজকে সকালবেলা কলকাতার আইপ্যাক অফিসে আইপ্যাকের প্রধান প্রতীক মানে লকডাউন স্ট্রিটের বাড়িতেই তারা হানা দেয়। হানা দিয়ে বিভিন্ন ধরনের নথিপত্র তারা খুঁজে দেখে এবং কি আছে তারা দেখার চেষ্টা করে। প্রায় বিকাল 3টে পর্যন্ত চলে এই সংগ্রহ। পরবর্তীকালে কিন্তু তৃণমূল থেকে উক্তি করেছে যে যেহেতু সামনে 2026 বিধানসভা, তার জন্যই কিন্তু ইডি বা সিবিআই এর দিয়ে এরা এরকম ভাবে হেনস্থা করছে বিজেপি, এরকম মন্তব্যই কিন্তু উঠে এসেছে। একদম যেটা করেছে, এতে তুমি কি বালটা বিজেপির কারো মতামত পেয়েছো, যে স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছে আজকে এই মতামতের পরিপ্রেক্ষিতে? না, তোমাকে বলে রাখি, বিজেপিদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি কিন্তু পাইনি। তবে তৃণমূলের যিনি বিধায়ক আছে পরেশ রামের সঙ্গে আমরা কথা বলেছি, কিন্তু তার বক্তব্য একটাই, কিংবা রাজনৈতিক যারা শাসক দলের যারা আছে তাদেরও বক্তব্য একটাই, তারা এই নিয়েই কিন্তু মিছিল করছে। কারণ 2026-এ যে বিধানসভা, তাকে কেন্দ্র করেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সেই জন্য সিবিআই বা ইডি যেমন তারা যেমন তদন্ত করছে, সেক্ষেত্রে থেকে এরা প্রতিবাদ মিছিল করছে। এই কারণে যে এই সময় 26-এর বিধানসভা আসলেই, ভোটের সময় আসলেই কি ইডি সিবিআই হানা দিতে হয়? তার জন্য কিন্তু আজকের এই প্রতিবাদ মিছিলটা তারা আজকে করছে। আচ্ছা, প্রতিবাদ মিছিল কি শুধু ক্যানিং এ হয়েছে, না আদার দক্ষিণ 24 পরগনা বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে এই মিছিল হয়েছে? দেখো, দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বিচ্ছিন্ন ভাবে হয়েছে, কোথাও ছোট ভাবে, কোথাও বড় হবে। তবে ক্যানিং এর যে একবারে বিচ্ছিন্ন সভাটা হয়েছিল, পরেশ রাম দাস তিনি হচ্ছে বিধায়ক, তাকে ঘিরেই কিন্তু তিনি মেন প্রতিবাদ মিছিলটা করে। যে প্রতিবাদ মিছিলের একটাই কারণ ছিল যে ইডি আর সিবিআই এর বিরুদ্ধে, অর্থাৎ বিজেপির বিরুদ্ধেই তাদের এই প্রতিবাদ সভাটাই আজকে করেছিল। অসংখ্য ধন্যবাদ রেবতী তোমাকে। একদম রেবতী আমাদের সঙ্গে ছিল। রেবতীর কথা থেকে পরিষ্কার বোঝা গেল যে ছোট বড় মিছিল আজ দক্ষিণ 24 পরগনায় হয়েছে, বিভিন্ন রাস্তা বন্ধ থেকেছে। যদি বলো ডায়মন্ড হাবড়া রোডের উপর মিছিল হয়েছে, মিছিল ক্যানিংয়ে যেমন পাশাপাশি হয়েছে, সোনারপুরে মিছিল হয়েছে, গড়িয়াতে মিছিল হয়েছে, একাধিক জায়গায় বজবজের মহেশতলায় বিচ্ছিন্ন 2-4 জায়গায় এরকম মিছিল হয়েছে। ছোটোখাটো সব জায়গায় কিন্তু একটা প্রতিবাদ মিছিল দেখা গেছে। তবে বিরোধীরা কি বলছে এটা নিয়ে কিন্তু প্রশ্ন সঞ্জীব বারবার আসছে। তাই যেখানে সকালবেলা যখন আমাদের এই ঘটনার পর শুভেন্দুকে যখন ধরা হয়, শুভেন্দু কিন্তু পরিষ্কার একটা কথা বলেন যে এটা একজন মুখ্যমন্ত্রী হিসাবে উনি নৈতিকভাবে এটা করতে পারেন না। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু যেটা বলেছেন, নৈতিকভাবে ভারতবর্ষের মায়াবতীরও একটা সরকার ছিল, সেই সরকারের কেউ ছাপিয়ে যাচ্ছেন মমতা ব্যানার্জির সরকার। যে ঘটনা আজকে ঘটেছে, এটা ভারতের ইতিহাসে যদি বলো রাজনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের ঘটনা কখনো ঘটেনি। এক, দ্বিতীয় কথা, শুভেন্দু অধিকারী বলছে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ ব্যবস্থা নেওয়া হবে মানে বিজেপি নেবে না, ইডি নেবে। তোমাকে জানিয়ে রাখি, হ্যাঁ, এর বিকেলবেলা লাস্ট পাওয়া খবর পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ইডি আধিকারিকরা অলরেডি হাইকোর্টে মানে উচ্চ আদালতে তারা আজকে একটি অভিযোগ দায়ের করেছেন। দেখা যাক, কালকে হয়তো এই কেসের শুনানি শুরু হবে। একদমই। তবে এইটুকু বলতে পারি, দক্ষিণ 24 পরগনা যেমন আমরা দেখলাম, দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ তো দেখলাম উত্তপ্ত। এবার আমার মনে হয় একটু ঝাড়গ্রামের দিকে যাব, সেইখানের পরিস্থিতিটা কি?
একদমই যেমনটা আপনি বলছেন যে প্রথমে আমরা দেখলাম আসানসোল, তারপর আমরা দেখলাম মালদা, তারপরে দেখলাম কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা, কিন্তু এই লিস্টে কিন্তু ঝাড়গ্রামও বাদ যায়নি। অবশ্যই ঝাড়গ্রামের চিত্র দেখবো, কিন্তু তার আগে একটু সারাংশ আপনাকে বলি। তৃণমূল কংগ্রেসের আইপ্যাক অফিসে ইডি হানা ও দলীয় তথ্য চুরির অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল ঝাড়গ্রাম জেলা। এই ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলার বিভিন্ন প্রান্তে আন্দোলনে নামলো দলের কর্মী থেকে সমর্থকেরা, সবাই কিন্তু সেই একদম সরাসরি সেই বিক্ষোভে কিন্তু নেমেছে। আমরা প্রথমে সরাসরি সেই প্রতিবেদন দেখব, তারপরে বিস্তারিত আলোচনা আসছি। ঝাড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে লোধাশালী এলাকায় 49 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখা যায়। এর ফলে বেশ কিছুক্ষণ যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। রাস্তার দুই ধারে আটকে পড়ে বহু যানবাহন, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের অভিযোগ, কেন্দ্রীয় সংস্থাগুলিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে শাসক দলের বিরুদ্ধে প্রতিহিংসামূলক পদক্ষেপ করা হচ্ছে। তাদের দাবি, গণতন্ত্রকে ধ্বংস করার উদ্দেশ্যেই এই ধরনের অভিযান চালানো হচ্ছে। এইটা দেখে বিজেপি আবারও বুঝতে পেরেছে যে 2026 সালে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ছাড়া দ্বিতীয় কোনো রাজনৈতিক দল কোনোভাবেই পশ্চিমবঙ্গে আসতে পারবে না। তো তারা এর আগেও করেছে, আজও করেছে। সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস তথা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তারা পশ্চিমবঙ্গের মানুষকে বারবার অপমান করেছে। তারা বিভিন্নভাবে ইডি সিবিআই লাগিয়ে আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে তথা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে বিভিন্নভাবে হেনস্থা করেছে। আজকে দেখা গেছে যে ইডি আমাদের সম্মানীয় একটা জায়গা, সেটা হচ্ছে ইডি সিবিআই এবং আদালত। সেই জায়গা থেকে আজকে আমরা দেখছি যে ভারতবর্ষের ইডি পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেদের ওপরে বিজেপির সম্পূর্ণভাবে বিজেপির উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা আমাদের লোকেদের উপরে বিভিন্নভাবে অত্যাচার করছে। অন্যদিকে সাকরাইল ব্লকেও দফায় দফায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র স্লোগান ওঠে এবং ইডির ভূমিকার কড়া সমালোচনা করা হয়। পরিস্থিতির ওপর নজর রাখতে বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, ঝাড়গ্রাম। একই চিত্র যেরকম আমরা ঝাড়গ্রামে দেখেছিলাম, রাস্তায় একদম বিক্ষোভ, সেখানে কিন্তু যান চলাচল কিন্তু একটি অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল, সেরকম একই চিত্র দেখতে পেলাম আমরা ঝাড়গ্রামে। সেখানে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু সেখানে দেখতাম রাস্তায়। এর ফলে কিন্তু সাধারণ মানুষকে কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। সরাসরি বিরোধদার কাছে, বিরোধদা যেরকম দেখলাম যে প্রথমে দেখলাম আসানসোল, তারপরে মালদায় দেখলাম, তারপরে দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রামে দেখছি একই চিত্র, সেখানেও কিন্তু অবরোধ চলছে। এটা তোমাকে মানতে হবে, রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ঘোষণা করেছে তখন আন্দোলন করতেই হবে। তবে এটাও তো ঠিক, দেখো প্রশ্ন তো থাকেই। প্রশ্ন হচ্ছে যে বারবার নির্বাচন আসলেই এই জুজুগুলো কেন আসে। একদমই আবার এই প্রশ্নটাও কিন্তু থাকে বাংলার মানুষের। তাও পুলিশ সম্পর্কে একটা সময় মানুষের ভয় ছিল, পুলিশ নামটা শুনলে মানুষের ভয় কাঁপতো, সেই ভয়টা কেটে গেছে। ঠিক তেমনিভাবে আমরা এই দীর্ঘ 15 বছরের বলো লাস্ট 10 বছরে ইডি সিবিআইকে যা দেখলাম, তাতে আমাদের মানুষের ভরসা বলো অনেকটা কমে গেছে। তুমি যদি বলো যে বিভিন্ন বেআইনি যে সমস্ত অর্থকরী সংস্থাগুলো ছিল, চিটফান্ডগুলো ছিল, যেভাবে তাদের পেছনে ইডি সিবিআই লেগে গেল, মানুষ ভেবেছিল যাক তাদের যে টাকা গেছিলো সেগুলো হয়তো, কিন্তু লাস্ট কি হলো? কোনোটাই কিছু হলো না। যারা এর পেছনে নেপথ্য নায়ক ছিলেন তারা মন্ত্রী হলেন, কোটি কোটি টাকা কামালেন, সেই টাকার উৎস কোথায় চলে গেল কোনো কিছু বাংলার মানুষ জানার। বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন মানুষের আছে সিবিআই ইডির প্রতি। আমরা দেখলাম দীর্ঘদিন পার্থ চট্টোপাধ্যায়ের প্রিয় বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হলো প্রায় কোটি কোটি টাকা, 1-2 কোটি টাকা না, 50 কোটি টাকার উপরে। আমরা দেখলাম একজন শিক্ষামন্ত্রীকে দুর্নীতিগ্রস্ত হতে, আমরা দেখলাম খাদ্যমন্ত্রীকে দুর্নীতিগ্রস্ত হয়ে জেল খাটতে। আমরা এবং এইসব দেখার পর আমরা ইডি কি করলো, সিবিআই কি করলো, সেই মানুষগুলো তো দিব্যি বাইরে চলে আসলো। যাবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে ঝাড়গ্রাম থেকে আমাদের প্রতিনিধি শঙ্কর। শুনতে পাচ্ছ? হ্যাঁ, একদম তুমি যে ছবিটা আজকে দেখালে, যে কথাগুলো বলছে, একটু সার্বিক রিপোর্টটা আমরা তোমার কাছ থেকে ঝাড়গ্রামের জানতে চাইবো। একদমই বিপ্লবদা, দেখো তোমাকে প্রথমত বলি, তুমি জানোই যে আইপ্যাকের যে অফিস সেখানে কিন্তু সকাল থেকে ইডি অভিযান চলেছে এবং সেই সঙ্গে সংস্থার প্রধান প্রতীক জৈনের বাড়িতেও কিন্তু তল্লাশি করা হয়েছে।
তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ঘটনাস্থলে পৌঁছেছেন ও কেন্দ্রীয় বাহিনী যারা গোয়েন্দা বাহিনী তৎপরতার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়াও জানিয়েছেন। মমতা ব্যানার্জি যেটা অভিযোগ করছিলেন যে ইডি তৃণমূল কংগ্রেসের দলীয় নথি, কৌশল ক্যান্ডিডেট লিস্ট ইত্যাদি দখল করেছে, জানিয়ে কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা বলে আখ্যায়িত করেছেন তিনি কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহকে নিশানা করেছেন এবং কেন্দ্রকে মামলা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার অভিযোগও তুলেছেন। এনে কিন্তু ইডি তারপর দেখা যাচ্ছে যে ইডি কলকাতা হাইকোর্টে আবেদন করেছে, যেখানে অভিযোগ করা হয়েছে মমতা ও পুলিশের মাধ্যমে ইডির তদন্ত আটকে দেওয়া হয়েছে, বেশ কিছু প্রমাণ তারা নিয়ে গেছেন। সারা দিন কিন্তু এইরকম ছবি উঠে এসেছে। তারপর প্রেস কনফারেন্সে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতৃত্বকে আজ রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল এবং আন্দোলনের ঘোষণা করে তারপর কিন্তু জেলায় জেলায় প্রতিবাদ মিছিলের ছবি উঠে আসে। একদম ঝাড়গ্রামের যে চিত্রটা দুপুরের পর বিকেলের পর থেকে ঝাড়গ্রাম ব্লকের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে লোধাশুলি 49 নম্বর জাতীয় সড়কে প্রথম অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা এবং প্রতিবাদ মিছিলও করা হয়। সেই অবরোধের জেরে দীর্ঘ সময় ধরে জাতীয় সড়ক বন্ধ থাকায় দুই পাশে সারি সারি যানবাহনও আটকে পড়ে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়তে হয়। বেশ কিছুক্ষণ পর কিন্তু এই প্রতিবাদ মিছিল চলার পরে সেই প্রতিবাদ মিছিল থেকে তারা সরে যান। শুধু ঝাড়গ্রামের লোধাশুলি নয়, ঝাড়গ্রাম ব্লকের একাধিক জায়গায় একাধিক ওয়ার্ডে সাঁকরাইল, গোপীবল্লভপুর, নয়াগ্রাম সহ যত ব্লকে এই প্রতিবাদ মিছিল দেখা গিয়েছে। তাদের যেটা দাবি যে এই যে কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে, কারণ যে ইডি যেভাবে আজকে সারা দিন ধরে তাণ্ডব চালিয়ে তাদের যে নথি উদ্ধার করেছে তারা সেটা মেনে নিতে পারছেন না, এবং যার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যে মুহূর্তে ইডি তল্লাশি চালাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেছে যে ঘটনাস্থলে গিয়ে ইডির যে মুহূর্তে তল্লাশি চালাচ্ছিল সেখান থেকে বেশ কিছু ফাইল নিয়েও বেরোতে। তারপর মমতা ব্যানার্জি এই ঘোষণা করার পর থেকেই ঝাড়গ্রাম জুড়ে উত্তাল হয়ে ওঠে পরিবেশ। ব্লকে প্রতিবাদ মিছিল, মন্ত্রী থেকে শুরু করে ব্লকের যারা নেতারা আছে প্রতিবাদ সভায় সামিল হয়। বিপ্লব দা, একদম একটা কথা জানতে চাইছি, এ তো প্রতিবাদ সভা করলেন মমতা ব্যানার্জি, করেছেন, কিন্তু পাশাপাশি আজকের এই আইপ্যাক এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভূমিকা নিয়ে তোমার জেলার বিরোধীরা কি বলছে? বিরোধী বলতে অবশ্যই শাসক দলের কথা, কেন্দ্রের শাসক দল বিজেপির কথা বলবো। দেখো, একদমই এক্ষেত্রে বিজেপির যেটা প্রতিক্রিয়া আমরা কথা বলে জানতে পারছি যে মুখ্যমন্ত্রী যেভাবে তল্লাশি চলাকালীন যে তথ্য সেগুলো নিয়ে বেরিয়ে গেলেন সেটা কিন্তু কোনো মতেই ঠিক নয়। এটিতে কোনো রকম রাজনৈতিকভাবে এটা দেখা যাচ্ছে না, কারণ যারা তল্লাশি চালাচ্ছিলেন তারা কোনো না কোনো সঠিক তদন্তের জন্যই করছিলেন, সেটাকে বাধা দেওয়া হয়েছে। তারা কিন্তু এরকম যেভাবে মুখ্যমন্ত্রী গিয়ে ওখানে কাগজপত্র নিয়ে বেরিয়ে এসেছিলেন সেটাকে কিন্তু সমালোচনা করেছেন, এবং আগামী দিনে তারা যে গতকালে যে হাইকোর্টে যারা ইডি আজকে গিয়েছিলেন সেই অপেক্ষাতেও রয়েছে কিন্তু বিরোধীরা। তারা দেখবেন যে কতটা কি করছে হাইকোর্ট, তারপরেই কিন্তু তাদের যে প্রতিক্রিয়া সেটা পাওয়া যাবে বলে আমরা মনে করছি। কিন্তু এই মুহূর্তে তারা যেটা আমাদেরকে জানাচ্ছেন যে এটা খুব এমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে গিয়ে কিন্তু সেই কাগজপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছেন, যেটা কোনো রকমেই কিন্তু তারা মেনে নিতে পারছেন না, যার কারণে তারাও কিন্তু এর প্রতিবাদ করবে বলে জানাচ্ছেন জেলা নেতৃত্বরা। অসংখ্য ধন্যবাদ শঙ্কর তোমাকে সঙ্গে থাকার জন্য। দেখো, একদম সঞ্জীব, একটা ভালো কথা তোমাকে বলি, যেটা বলছিলে বিরোধীরা যেটা বলছে, রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে তার চেয়ে আছে। মুখ্যমন্ত্রী তো কোনো একটি দলের নয়, এখন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী হচ্ছে সমস্ত মানুষের, একদম সাধারণ মানুষ। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ইডির মতো কাজে বাধা তিনি দিতে পারেন না, তিনি তার ক্ষমতা বলে এটা করেছেন। কিন্তু এটাও তো ঠিক, এই জায়গাটাও তো তোমাকে ভাবতে হবে, এই দলটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তো সব নিজে এই দলটা তৈরি করেছেন, ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বহু কষ্ট করে 34 বছরের বাম শাসনকে শেষ করে এই ক্ষমতায় আসতে হয়েছে। এবার তুমি প্রশ্ন করতে পারো, ঠিক আছে, তিনি সর্বাধিনায়িকা, তিনি এটা করতে পারেন, কিন্তু বিপ্লবদা কোথাও গিয়ে মনে হচ্ছে তিনি তো এটাও তাকে ভাবতে হবে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। একদমই। এবার আপনাদের জানিয়ে রাখি যে এই মমতা ব্যানার্জি আজকে সেখানে থেকে কি বলেছেন, যে কথাটা একদম সল্টলেক অফিস থেকে বেরিয়ে সমস্ত নথি বার করে তার গাড়িতে রাখার পর, আপনি ভালো করে ভাববেন, রাখার পর তিনি বলছেন যে এখান থেকে
আমাদের প্রার্থী তালিকা এবং আগামী দিনে 2026-এর রণকৌশলের যে ছক সেটা চুরি করা হয়েছে, এমনটাই অভিবাদ এবং চুরির অভিযোগ করছেন। তাহলে দুটো জিনিসের কোথাও না একটু আপনাদের এই প্রশ্নটা একদম শেষ লগ্নে করছি, একটু বিচার করবেন আপনারা যারা ওপারে আছেন, একটু বিচার করে দেখবেন। মমতা ব্যানার্জি বলল যে চুরি করে নিয়েছে, তাহলে মমতা ব্যানার্জি যে ফাইলটা নিয়ে গেলেন, যে হার্ড ডিস্কটা নিয়ে গেলেন, যে ফোনটা নিয়ে গেলেন, তাহলে চুরি করা হলো কোথায়? তিনি তো মূল যে নথি যেগুলোর কথা বলছেন, তাহলে তিনি সাথে করে কি নিয়ে গেলেন? প্রশ্ন এক, তিনি সাথে করে সবুজ ফাইল, হার্ড ডিস্ক আর মোবাইলে করে কি নিয়ে গেলেন? এটা হচ্ছে প্রতীক জৈনের বাড়ি থেকে। দ্বিতীয় হচ্ছে মমতা ব্যানার্জি সল্টলেকের আইপ্যাকের অফিসের গাড়িতে যে ডকুমেন্টসগুলো তুললেন, যে ডকুমেন্টসগুলো পাহাড় ডকুমেন্টস তিনি গাড়ির পেছনে তুললেন, সাদা গাড়িটির পেছনে তুললেন, সেখান থেকে যে নথিগুলো নিয়ে গেল, তাহলে সেগুলো কি? প্রশ্ন তো থাকবেই। তাহলে যদি তিনি সেই নথিগুলো যদি পুনরুদ্ধার করে নিয়ে যান, তাহলে চুরিটা হলো কোথায়? প্রশ্ন তো থাকবেই। তাহলে আপনি নথি নিয়ে নিলেন, আপনি যে নথি নিতে চাইছিল সেই নথি আপনি নিয়ে গেলেন, তারপরেও চুরির অপবাদ দিচ্ছেন। বিষয়টা কেমন যেন লাগলো। একদমই এই নজর আমাদের থাকবে, এই বিষয়ে অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু বিপ্লবদা অসংখ্য ধন্যবাদ। আজকের মতো কিন্তু সময় আমাদের শেষ, অবশ্যই খুব কম আমাদের সময় হাতে আছে। আপনাদের উদ্দেশ্যে বলছি, দেখতে থাকুন এক্সপ্রেস অনলাইন, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন এক্সপ্রেস অনলাইন, কারণ এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।